নমস্কার। আজকের এই অত্যন্ত চিত্তাকর্ষক বিশ্লেষণে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি বাংলা সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি নিয়ে ১৯১৩ সালে প্রকাশিত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আদরিণী। এটি কেবল একটি গল্প নয়, বরং আপাশ ছোঁয়া অহংকার, সময়ের নির্মম পরিবর্তন এবং একটি অবলা প্রাণীর প্রতি এক মানুষের গভীর অব্যক্ত ভালোবাসার এক অসাধারণ আখ্যান। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই এই কথাটি দেওয়া আছে, আর কথা দিচ্ছি আজকের এই পুরো বিশ্লেষণটি শোনার পর এই কথার সত্যতা একদম মর্মে মর্মে উপলব্ধি করা যাবে। এটি এমন এক পশুপ্রেমের গল্প যা প্রথম মুহূর্ত থেকেই মনকে ভীষণভাবে নাড়া দেয়। আমাদের প্রথম অধ্যায় অহংকারী মুক্তার জয়রাম। গল্পের মূল চরিত্র জয়রাম মুখোপাধ্যায় ছিলেন পুরনো আমলের বিচার ব্যবস্থার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। সেই যুগে মুক্তার পেশাটির এক বিরাট দাপট ছিল। আধুনিক যুগের আইনজীবীদের থেকে এরা এক ধাপ জুনিয়র হলেও মামলার সমস্ত কাজকর্ম এরাই সামলাতেন। ১৯৬১ সালের অ্যাডভোকেটস অ্যাক্টের পর এই পেশাটি পুরোপুরি অবলুপ্ত হয়ে যায় ঠিকই, কিন্তু সেই পুরনো দিনে জয়রামবাবুর মতো মুক্তারদের আদালতে ছিল প্রবল প্রতিপত্তি। জয়রামবাবুর চরিত্রটি ছিল বেশ অদ্ভুত, বৈপরীত্যে ভরা। পেশাগত জীবনের শুরুতে তার সম্বল বলতে ছিল শুধু একটি ক্যানভাস ব্যাগ আর একটা পিতলের ঘটি। হ্যাঁ, একদম শূন্য হাতে শুরু করেছিলেন তিনি। মানুষটি ছিলেন প্রচণ্ড বদরাগী, কিন্তু তার মনটা ছিল একেবারে নরম। বিনা পয়সায় কত যে অভাবীদের মামলা লড়ে দিয়েছেন তার হিসেব নেই। নিজের পরিশ্রমে বিশাল সাম্রাজ্য, জমিজমা আর পাকা বাড়ি তৈরি করেছিলেন। আর ঠিক এই অসামান্য সাফল্যের জন্যই নিজের প্রতি তার অহংকারের কোনো সীমা ছিল না। ভাবলে অবাক হতে হয়, কর্মজীবনের শুরুতে বাসা ভাড়া দেওয়ার মতো ক্ষমতাও ছিল না। মাসিক মাত্র ১৩ শিকা ভাড়ায় তিনি কাজ শুরু করেছিলেন, আর সেই ১৩ শিকা থেকে নিজের চেষ্টায় তিনি হয়ে উঠেছিলেন জেলার অন্যতম শ্রেষ্ঠ মুক্তার। এবার আসা যাক দ্বিতীয় অংশে, আদরিণীর আগমন। জয়রামবাবুর এই বিশাল অহংকারে একদিন বিরাট এক আঘাত এসে পড়ল। পীরগঞ্জের এক বিয়েবাড়িতে যাওয়ার জন্য তিনি মহারাজা নরেশচন্দ্রের কাছে একটি হাতি ধার চেয়েছিলেন, কিন্তু মহারাজা তাকে সোজা জানিয়ে দেন যে হাতির কোনো দরকার নেই, তিনি যেন সাধারণ গরুর গাড়িতে করেই যান। ভাবা যায় অপলানটা। মহারাজার এই প্রত্যাখ্যান শুনে রাগে জয়রামবাবুর মুখ একেবারে লাল হয়ে গিয়েছিল। আর এই ঘটনাটাই প্রমাণ করে যে নিজের আহত অহংকার রক্ষা করতে তিনি কতটা মরিয়া ছিলেন। রাগের মাথায় সিদ্ধান্ত নিলেন, আমি নিজেই হাতি কিনব। আর এর জন্যে সেই যুগে তিনি অনায়াসে খরচ করে বসলেন পুরো ২০০০ টাকা। এর পরের ঘটনা আরও চমকপ্রদ। উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কেনা হলো একটি মাদি হাতি। আদর করে তার নাম রাখা হলো আদরিণী। শুধু তাই নয়, তেল, সিঁদুর আর দারুণ সব খাবার দিয়ে তাকে একেবারে বাড়ির মেয়ের মতো বরণ করে নেওয়া হলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, হাতি কেনার পর নিজের অহংকার আর প্রতিপত্তি দেখানোর জন্য জয়রামবাবু সেই আদরিণীর পিঠে চড়েই সোজা মহারাজার প্রাসাদে গিয়ে হাজির হলেন। এটা ছিল তার এক অদ্ভুত বিজয়ের মুহূর্ত। আমাদের তৃতীয় অধ্যায়, বদলাতে থাকা সময় এবং পতন। এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। মাত্র ৫ বছরের ব্যবধানে চারপাশের পরিস্থিতি পুরো বদলে গেল। একদিকে ছিলেন জয়রাম বাবুর মতো সেকেলে মুক্তাররা, যারা বাংলায় কথা বলতেন, মাথায় ঐতিহ্যবাহী পাগড়ি পরতেন। তাদের মক্কেল ক্রমশ কমতে শুরু করল। অন্যদিকে আদালতে এলো নতুন প্রজন্মের উকিলরা। তারা অনর্গল ইংরেজিতে কথা বলত, মাথায় সামলা পড়ত, এবং স্বাভাবিকভাবেই নতুন ইংরেজ বিচারকদের কাছে তারা অত্যন্ত প্রিয় হয়ে উঠল। ইংরেজি না জানায় জয়রামবাবু খুব দ্রুত নতুন আইনি ব্যবস্থায় অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন। এর পরিণতি হল অত্যন্ত মর্মান্তিক। আয় একেবারে শূন্যের কোঠায় নেমে এলো। সঞ্চয় ফুরিয়ে আসতে লাগল। এদিকে ৬০ বছর বয়সী জয়রামবাবুর ঘাড়ে বিশাল এক সংসারের দায়িত্ব, যেখানে তার বড় ছেলেরা সম্পূর্ণ কর্মহীন। পুরো পরিবারকে টানতে গিয়ে তিনি একেবারে দিশেহারা হয়ে পড়লেন। গল্পের চতুর্থ ভাগে আমরা দেখব এক নিদারুণ সামাজিক সংকট, যৌতুকের বোঝা। জীবনের কি নিষ্ঠুর পরিহাস! যে মানুষটি একদিন শুধু নিজের অহংকার দেখানোর জন্য এক কথায় ২০০০ টাকা দিয়ে হাতি কিনেছিলেন, আজ তাকেই নাতনি কল্যাণীর বিয়ের জন্য মাত্র ২৫০ টাকার যৌতুকের সামনে সম্পূর্ণ অসহায়ভাবে মাথা নিচু করে দাঁড়াতে হচ্ছে। এই বিশাল আর্থিক বোঝাটা যদি একটু ভেঙে দেখা যায়, তবে দেখা যাবে পাত্রপক্ষের সরাসরি দাবি ছিল ২০০০ টাকা, আর বিয়ের অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য দরকার ছিল আরও ৫০০ টাকা। জয়রামবাবুর কাছে থাকা কোম্পানির শেষ শেয়ারগুলো বিক্রি করলেও এই টাকা কোনোভাবেই জোগাড় করা সম্ভব ছিল না। পঞ্চম অধ্যায়, এক মরিয়া সিদ্ধান্ত। এখান থেকেই গল্পের সবচেয়ে আবেগঘন পর্ব শুরু। অভাবের তাড়নায় এবং নাতনির ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য জয়রামবাবুকে শেষ পর্যন্ত এক চরম সিদ্ধান্ত নিতে হল। বন্ধুদের কথায় রাজি হয়ে তিনি তার অত্যন্ত আদরের হাতি আদরিণীকে বিক্রি করে দেওয়ার মর্মান্তিক সিদ্ধান্ত মেনে নিলেন।
পরিবারের একজন সদস্যের মতো প্রিয় প্রাণীকে দূরে সরিয়ে দেওয়ার এই কষ্ট ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। চৈত্র সংক্রান্তির মেলায় যখন আদরিণীকে বিক্রির জন্য পাঠানো হচ্ছে, তখন জয়রামবাবু সত্যিকারের বিদায় জানাতে পারলেন না। দুঃখে বুক ফেটে যাচ্ছিল তার। তাই তিনি 2 টাকার রসগোল্লা খাইয়ে আদরিণীর গলায় হাত বুলিয়ে এক ছলনার আশ্রয় নিলেন। ছলছল চোখে বললেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। এই ছোট্ট মিথ্যে কথাটার মধ্যে লুকিয়েছিল এক চরম অসহায়তা আর বুক ভাঙা যন্ত্রণা। ষষ্ঠ এবং শেষ অধ্যায়, এক মর্মান্তিক শেষ যাত্রা। চলুন দেখি এই ট্র্যাজেডি কিভাবে শেষ পরিণতি পেল। আদরিণীর শেষ দিনগুলোতে আশা আর হতাশার এক অদ্ভুত খেলা চলছিল। প্রথমে এপ্রিলে তাকে বিক্রির জন্য বামুনহাটের মেলায় পাঠানো হলো, কিন্তু অবিকৃত অবস্থায় সে অলৌকিকভাবে বাড়ি ফিরে এলো। সবাই দারুণ খুশি। কিন্তু ধার দেনা তো আর মেটেনি, তাই মে মাসের শুরুতে আবার তাকে রসুলগঞ্জের মেলায় পাঠানো হলো। আর ঠিক তার পরের দিন খবর এলো, বাড়ি থেকে মাত্র 14 মাইল দূরে আদরিণী রাস্তায় লুটিয়ে পড়েছে। সে গুরুতর অসুস্থ। সবচেয়ে কষ্টকর ব্যাপার হল, আদরিণী যখন দ্বিতীয়বার বাড়ি থেকে যাচ্ছিল তখন সে কাঁদছিল। জয়রামবাবু বুঝতে পারলেন যে আদরিণী তার এই বিশ্বাসভঙ্গের ব্যাপারটা ধরে ফেলেছে। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, সে জানতে পেরেছে ওরা অন্তর্যামী কিনা, ও যে বাড়িতে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। শেষবারের মতো আদরিণীর পাশে থাকার জন্য জয়রামবাবু পাগলের মতো একটা গাড়ির খোঁজে ছুটলেন। পুরো ঘটনা শেষে মনে একটাই প্রশ্ন বারবার অনুরণিত হয়, মানুষ এবং একটি অবলা প্রাণীর মধ্যকার এই অব্যক্ত বোঝাপড়া আর ভালোবাসা ঠিক কতটা গভীর হতে পারে। জয়রাম আর আদরিণীর এই মর্মান্তিক পরিণতি আমাদের বুঝিয়ে দেয় যে ভালোবাসা কোনো ভাষার গণ্ডিতে বাধা থাকে না। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার চিন্তার জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।